আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অর্থনীতির জন্য পরিসংখ্যান অনার্স তৃতীয় বর্ষ এই সাবজেক্ট থেকে ধারাবাহিকভাবে 20তম ক্লাস করব। পূর্বে আমরা 19টা ক্লাস করেছি, আজকে হচ্ছে আমরা 20তম ক্লাস করব। আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের পরিমিত বিন্যাস। পরিমিত বিন্যাস থেকে আমরা দ্বিতীয় ক্লাস করব। যারা পরিমিত বিন্যাসের এর আগের ক্লাসটা করনি তারা অবশ্যই আগের ক্লাসটা করবে। যদি আগের ক্লাসটা না করো, অর্থাৎ 19তম ক্লাসটা যদি না করো, তাহলে 20তম ক্লাসটা কিছুই বুঝতে পারবে না। তোমাকে 20তম ক্লাসটা বুঝতে হলে অবশ্যই 19তম ক্লাসটা আগে করতে হবে। তো একদম সিরিয়াল অনুযায়ী ধারাবাহিকভাবে যে অধ্যায়টাই করো না কেন, যে টপিকটাই করো না কেন, সেই টপিকটা যেন প্রথম থেকে শেষ পর্যন্ত করো, ঠিক আছে? তো আজকে আমরা হচ্ছে লেকচার 20 অর্থাৎ 20তম ক্লাস করব। পূর্বে আমরা 19টা ক্লাস করেছি। তো আজকে হচ্ছে আমরা নিয়ম 5 অর্থাৎ আমাদের লেকচার 5 থেকে নিয়ম 5 আমাদের লেকচার শিটের হচ্ছে পৃষ্ঠা নম্বর 43, সেখান থেকে আমরা 17 নম্বর অঙ্ক থেকে সমাধান করব। তো 17 নম্বর সমাধানের আগে আমাদেরকে একটা নিয়ম জানতে হবে। নিয়মটা জেনে তারপরে আমরা সরাসরি প্র্যাকটিক্যালে দেখব। তো নিয়ম 5, জেড এর ধনাত্মক মানের অর্থাৎ জেড এর যদি প্রশ্নে বলে, যেমন প্রশ্নটা এরকম, জেড ইকুয়াল 0.60 এর ডান দিকের পরিমিত বিন্যাসের সাহায্যে সম্ভাবনার মান নির্ণয় করো, এই হচ্ছে তোমার প্রশ্নটা আসবে, ঠিক আছে? আর সেইটা নিয়মই হচ্ছে আমি এখানে দিয়েছি যে জেড এর ধনাত্মক মানের ডান দিকের অর্থাৎ ডান দিকের ধনাত্মক মানের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে পজিটিভ মান থেকে আমরা ডান দিকে চলে যাব। এই যে ছায়া অঞ্চলটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে জেড এর ধনাত্মক দিকের ডান দিকের ক্ষেত্রফল আমরা বের করছি, ঠিক আছে? তো 0 থেকে পজিটিভ, তারপর হচ্ছে প্লাস অসীম, আর এখানে তো মাইনাস অসীম বাম পাশে থাকবে, মাইনাস অসীম থেকে 0, আবার 0 থেকে প্লাস অসীম। তো আমরা এখানে নিয়ম দেখছি কি, জেডের ধনাত্মক মানে ডান দিকের ক্ষেত্রফল। তো সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে পজিটিভ মান এখানে দিব, দেওয়ার পরে এর ডান পাশে চলে যাবো, প্লাস অসীম পর্যন্ত চলে যাব। তো এই সূত্র আছে প্রবাবিলিটি Z1 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল Z2 মাইনাস, যেহেতু এখানে দুইটা পজিটিভ তাহলে আমরা কী জানি, বড় পজিটিভ থেকে ছোট পজিটিভ বাদ দিব। তো মাইনাস চিহ্ন ব্যবহার করব, মাইনাস Z1 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল Z2। সূত্র কিন্তু সবগুলো একই, ঠিক আছে? তো আমরা এখন বিবেচনা করব যে এখানে হচ্ছে এখানে 0 দেখতে পাচ্ছ, 0 থেকে পজিটিভ, পজিটিভ তারপর আছে প্লাস অসীম। তো সেক্ষেত্রে আমরা যদি স্কেলের মাপটা হচ্ছে এখানে ধরে রাখি, মিউট করতে হবে, যেই যুক্ত হয় না কেন মিউট করে রাখতে হবে। আচ্ছা, যদি এখন দুইটা পজিটিভ মান, আমাদের এখানে পজিটিভ মান, এখানে হচ্ছে প্লাস অসীম, তো সেখানে দুইটা পজিটিভ মান। তো সূত্র অনুসারে আমরা জানি কি যে বড় স্কেল, তাহলে বড় স্কেল কোনটা, এই যে অসীম, তাহলে আমরা এখানে লিখতে পারি Z1, Z1 সমান কত হবে, 0, যেহেতু বাম পাশেতে নিচ্ছি না। তো Z1 সমান এখন 0 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল প্লাস অসীম, এই যে অসীম, তারপর মাইনাস 0 জেড, তারপর হচ্ছে পজিটিভ মান, এই যে পজিটিভ মান। এখন এই নিয়মটা আমরা 17 নম্বরের ভিতরে প্র্যাকটিক্যালি দেখব। তো 17 নম্বরটা দেখো, 17 নম্বর প্রশ্ন কি বলছে একটু দেখি। এমডি মাহমুদ হচ্ছে মিউট করে রাখতে হবে, এমন করা যাবে না, কারণ নিয়মিত তো যুক্ত হচ্ছে, সেখানে মিউট করে রাখতে হবে, এটা তো বোঝার কথা। 17 দেখো, জেড ইকুয়াল 0.60 এর ডান দিকের পরিমিত বিন্যাসের সাহায্যে সম্ভাবনার মান নির্ণয় করো, এই হচ্ছে আমাদের 17 নম্বর প্রশ্ন। ডান দিকের, ঠিক আছে, খেয়াল করবে যে ডান দিকের। তো পরিমিত বিন্যাস হচ্ছে রেখার সাহায্যে প্রকাশ করি। তো সেক্ষেত্রে আমরা এই যে চিত্র আঁকলাম, আঁকার পর আমাদের পজিটিভ মান কত, 0.60 এবং বলে দিয়েছে কি ডান দিকের। তো সেক্ষেত্রে আমরা এই যে 0 থেকে 60 পজিটিভ মান আসলাম, তারপর হচ্ছে ডান দিকের, এই যে ছায়া অঞ্চলটা দেখতে পাচ্ছ, পজিটিভ মানে ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করছে, ঠিক আছে? এখন যে আগে যে সূত্রটা আছে, সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম যে Z1 লেস দ্যান ইকুয়াল জেড, তারপর হচ্ছে Z2, তারপর হচ্ছে Z1 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল Z2। ওকে, এখন জাস্ট কী করবো, মানগুলো বসাবো। তাহলে এখানে দেখো 0 থেকে 0.60 আর প্লাস অসীম, হ্যাঁ প্লাস অসীম। হ্যাঁ মামুন, তোমার সমস্যা কি? এমন ডিস্টার্ব করা যাবে না, ঠিক আছে? তুমি মিউট করে রাখো, যদি কোনো কিছু বলার থাকে তাহলে সেখানে বলবা, ঠিক আছে? মিউট করে রাখো। হ্যাঁ, আচ্ছা, এই যে Z1 জেড, এই সূত্রটা আমরা প্রথম থেকে দেখে আসছি, একই সূত্র, এখন শুধুমাত্র মানটা বসাবো। তো এখানে দেখো আমাদের প্রশ্নে যেহেতু বলছিল কি যে দেওয়া হয়েছিল হচ্ছে পজিটিভ মান তার ডান দিকের পরিমিত বিন্যাসের হচ্ছে বের করতে, ডান দিকের পরিমিত বিন্যাস বা সম্ভাবনার মান নির্ণয় করতে বলছিল, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি কি যে প্লাস অসীম, অর্থাৎ এই অসীমটা বড়। তো সেক্ষেত্রে আমরা এখানে এই যে 0 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল প্লাস অসীম, ঠিক আছে? তারপর মাইনাস চিহ্ন দিব, দেওয়ার পরে তারপরে কি ছোটো পজিটিভ কোনটা, 0.60, এই যে ছোটো পজিটিভ 0.60 দিলাম।
আর অসীমের মান আমরা কিন্তু জানি এটা নির্দিষ্ট মান, সেটা হচ্ছে 0.5। এই যে 0.5 বসালাম অসীমের মান, ঠিক আছে। প্লাস অসীম মাইনাস অসীম একই মান, সেটা হচ্ছে 0.5। তারপর মাইনাস চিহ্ন আছে বসালাম, তারপর জেড 0.60। এখন এই মানটা আমরা কোথা থেকে নেব? ওই যে তোমাদের যে সারণীটা কালকে দেখালাম যে ওই জায়গা থেকে মানগুলো নিয়ে আসতে হবে। প্রথমে 0.6, প্রথম হচ্ছে বাম পাশের যে কলামটা আছে ওই কলামে 0.6 যেখানে আছে সেখানে যাবা, তারপর আছে 0 কোথায় আছে উপরের যে সারিটা আছে সেইখানতে নিয়ে মান আসবে কত? 0.2258 আসবে, ঠিক আছে। 0.2258 এই মানটা আসবে। তো এখন এটাকে বিয়োগ করবো, 0.2742 হয়ে গেল। ডান দিকের একটা খেয়াল করবা যে এই বিষয়টা যে 0.60 পজিটিভ মান দেওয়া আছে, এর ডান দিকের পরিমিত বিন্যাস বা সাহায্যের সম্পাদনের মান নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে এই যে পজিটিভ মান থেকে ডান দিকে চলে যাবে। আচ্ছা, এটা গেল। পরেরটা দেখি, নিয়ম 5। জেডের ঋণাত্মক মানের ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বললে, জেডের ঋণাত্মক মান, আর ওটা দেখতাম কি ধনাত্মক মান, আর এটা হচ্ছে ঋণাত্মক মান। তো জেডের ঋণাত্মক মান, সেক্ষেত্রে Z1 Z2 প্লাস, সূত্র কিন্তু একই। এখন এই যে নেগেটিভ মান, যেহেতু ঋণাত্মক বলবে প্রশ্নে, সেক্ষেত্রে নেগেটিভ মান জেড, তারপর হচ্ছে 0। নেগেটিভ থেকে পজিটিভ, ঠিক আছে, নেগেটিভ থেকে পজিটিভ, অর্থাৎ জেডের ঋণাত্মক মানের ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে। তো সেক্ষেত্রে নেগেটিভ থেকে 0 আসবো, তারপর 0 পর্যন্ত আসবো, তারপর 0 থেকে প্লাস অসীম পর্যন্ত আসবো। আমরা হচ্ছে 18 নম্বরটা দেখি। তো জেড ইকুয়াল -0.27 এর ডান দিকের পরিমিত বিন্যাসের সাহায্যে সম্ভাবনার মান নির্ণয় করো। ওকে, তো পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করি। এই যে -0.27, তার থেকে আমরা কি করছি, ডান দিকের পরিমিত বিন্যাস বা মান বের করব। তো সেক্ষেত্রে -0.27 থেকে শুরু করছি, ডান দিকে চলে আসলাম প্লাস অসীম পর্যন্ত, ঠিক আছে। তো আগের যে সূত্রটা আছে সূত্রটা বসালাম পরে, তো এখানে আমরা কি করছি, -0.27 থেকে শুরু করছি। তো সেক্ষেত্রে আমরা Z1 সমান কত জানি, 0 থেকে বাম পাশ, সেটা হচ্ছে Z1 এর মান। তো সেক্ষেত্রে আমরা কত জানি, -0.27, তারপর <= Z, আর এখানে 0 পর্যন্ত আসছি, তো 0। তারপর কি করছি, 0 থেকে প্লাস অসীম পর্যন্ত, তো 0 Z, তারপর প্লাস অসীম। তো এখন এই যে -0.27 এই মানটা ওই যে আমরা ওই সারণী থেকে নিব। আমাদের তাত্ত্বিক মান যেটা দেওয়া আছে 5 পৃষ্ঠার যে পিডিএফটা, আমি বলেছিলাম যে এটা হচ্ছে তোমরা বাধ্যতামূলকভাবে প্রিন্ট করে নিবা, কারণ এটা তোমাদের এখন অঙ্ক করতে লাগবে, প্লাস পরীক্ষার হলে যখন যাবা তখন কিন্তু ওই 5 পৃষ্ঠার যে ফাইলটা আছে ওইটা লাগবে, ঠিক আছে। পরীক্ষার হলে এটা নিয়ে যেতে পারবা, কোনো দাগাবা না, কিচ্ছু করবা না, লেখালেখি করবা না, একদম ফ্রেশ কপি নিয়ে যাবা, স্যারদের কাছ থেকে সত্যায়িত করে ওইটা নিয়ে চলে যাবা। তো এখন -0.27 এর মান হচ্ছে 0.1064 প্লাস এই যে প্লাস অসীমের মান হচ্ছে কত, 0.5, 0.6064। ওকে, হয়ে গেল। নিয়ম 7। জেড এর বাম দিকে ঋণাত্মক মানের ক্ষেত্রফল নির্ণয় করতে বললে, জেড এর বাম দিকে ঋণাত্মক মানের ক্ষেত্রফল নির্ণয় করতে বললে, আগে দেখলাম কি হচ্ছে ডান দিকের ধনাত্মক মানের, খুলে রাখতে বলবি। জেডের বাম দিকে ঋণাত্মক মানের ক্ষেত্রফল নির্ণয় করতে বললে এর চিত্র নিম্নরূপ। সেটা হচ্ছে কি, নেগেটিভ মান থেকে মাইনাস অসীম। দেখো, পজিটিভ আর নেগেটিভ বড় কোনো পার্থক্য নেই, শুধুমাত্র ভাষাগত এবং নিয়মটা বোঝার চেষ্টা করো। যে জেডের বাম দিকের ঋণাত্মক মানের ক্ষেত্রফল নির্ণয় করতে বললে সেক্ষেত্রে যে নেগেটিভ মান থেকে মাইনাস অসীম পর্যন্ত আসবে, নেগেটিভ মান থেকে মাইনাস অসীম পর্যন্ত আসবো। পজিটিভ নেগেটিভ একই বিষয়, সেটা হচ্ছে পজিটিভ ডান পাশে যাবো আর নেগেটিভটা বাম পাশে আসবো। সূত্র দেখো একই, Z1 <= Z1 মাইনাস প্রবাবিলিটি Z1 <= Z2। আচ্ছা, তো মাইনাস অসীম থেকে নেগেটিভ পর্যন্ত আসবো। তো বড় স্কেল কোনটা, বড় স্কেল অবশ্যই মাইনাস অসীম, আর ছোট স্কেল কোনটা, নেগেটিভ। তো সেখানে বড় স্কেল বা মাইনাস অসীম, ঠিক আছে, বড় স্কেল বা মাইনাস অসীম <= Z0। তারপরে কি, ছোট স্কেল বা যে মানটা আমাদের দেওয়া থাকবে, মানে আমাদের শূন্যের পাশাপাশি বা কাছাকাছি যে মানটা থাকবে সেই মানটা নিব, নেওয়ার পরে <= বলছিস। হ্যাঁ, তো জেড ইকুয়াল, এখন এই প্রশ্নটা দেখি, জেড ইকুয়াল -0.27 এর বাম দিকে পরিমিত বিন্যাসের সাহায্যে সম্ভাবনার মান নির্ণয় করি। আরেকটা কথা ক্লিয়ার করে রাখি, যে প্রশ্নে যদি এখানে বলে যে -0.35 বা প্রশ্নে যদি বলে -0.15 এর মান বের করো, একই রকম, ঠিক আছে। যখনই মাইনাস দেখবে তখনই মনে করে যে বাম পাশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, যখনই
পজিটিভ দেখবে তখন মনে করবে কি ডান পাশের সংখ্যা যাই দিক না কেন ছবি একই হবে, ছবির কোনো মাপ নেই, ঠিক আছে, ছোটো বড়ো হচ্ছে কিংবা আমাকে স্কেলের মাপ ধরে যেতে হবে এমন কিছু না, জাস্ট এইভাবে দেখতেই তো পারছো যে প্রত্যেকটা ছবি একই রকম, শুধুমাত্র আমরা হচ্ছে যে মানটা বসেছি সেটা হচ্ছে ধনাত্মক নাকি হচ্ছে ঋণাত্মক মান, ধনাত্মক হলে ডান পাশে বসাচ্ছি আর ঋণাত্মক হলে বাম পাশে বসাচ্ছি, এটা খেয়াল করবা। আচ্ছা আমরা হচ্ছে এটার জেড ইকুয়াল -0.27 এর বাম দিকের পরিমিত বিন্যাসের সাহায্যে সম্ভাবনার মান নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা আসি, সূত্রটা একইভাবে রাখলাম। তারপর হচ্ছে এখন বড় স্কেল কোনটা মাইনাস অসীম আর ছোটো স্কেল কোনটা -0.27। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস অসীম লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল 0 পর্যন্ত আসলাম। তারপর ছোটো স্কেল কোনটা -0.27 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল 0। ওকে, এখন মাইনাস অসীমের মান কত আমরা জানি কি নির্দিষ্ট মান, এটা হচ্ছে 0.5, ঠিক আছে। আর এই যে -0.27 এই মানটা আমরা ওই যে তাত্ত্বিক মান থেকে পাবো কত 0.1064, এখন এটাকে বিয়োগ করলে 0.3936 পাবো। এই হচ্ছে আমাদের 19 নম্বর প্রশ্নের সমাধান। এবার 20 নম্বরটা দেখো, যে জেডের বাম দিকের ধনাত্মক মানের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, জেডের বাম দিকের ধনাত্মক মানের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে আমরা কী করবো, পজিটিভ মান থেকে বাম পাশে চলে যাব। জেডের বাম দিকের ধনাত্মক মানের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে কি করতে হবে, যে পজিটিভ মান থেকে বাম পাশে চলে যাব, ঠিক আছে। তো আমরা এখন প্রশ্ন দেখি, সূত্র একই, মাইনাস অসীম লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল 0, তারপর হচ্ছে 0 লেস দ্যান ইকুয়াল জেড, তারপর হচ্ছে পজিটিভ মান। তো আমরা প্রশ্নটা দেখলে বুঝতে পারবো, নিয়ম দেখে বুঝতে পারবো না, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন কিন্তু বুঝতে পারবো। এই যে জেড এর 0.27, জেড সমান 0.27 এর বাম দিকের পরিমিত বিন্যাসের সাহায্যে সম্ভাবনার মান নির্ণয় করতে বলো। তাহলে যখন এখানে প্রশ্নের মধ্যে চলে আসছে কি বাম দিক, বাম দিক, তাহলে আমরা তো বুঝতেই পারছি যে 0 থেকে বামে যাব, তার আগে কি আছে 0.27, সেটা হচ্ছে পজিটিভ মান, তাহলে তো আমাদের ডান পাশে পজিটিভ মানটাও নিতে হবে। তো সেখানে দেখো এখানে একটা ছবি আঁকলাম, আঁকার পরে এই যে 0.27 ডান পাশে রাখলাম, আর এখান থেকে আমাদের বলছে কি বাম দিকের, তো আমরা কি করছি, এই যে বাম দিকে চলে আসছি, বাম দিকে একদম মাইনাস অসীম পর্যন্ত চলে আসবো, যা ছায়া অঞ্চল দ্বারা বোঝাচ্ছি, ঠিক আছে। তো এখন এই যে সূত্রটা বসানোর পরে সূত্র অনুসারে জেড ওয়ানের মান কত মাইনাস অসীম, তারপর হচ্ছে লেস দ্যান ইকুয়াল জেড, তারপর হচ্ছে আমরা কি পর্যন্ত আসছি 0 পর্যন্ত, 0 বসলাম, তারপর প্লাস, তারপর হচ্ছে কি জেড ওয়ান সমান কত, জেড ওয়ান সমান 0, তারপর হচ্ছে জেড, তারপর হচ্ছে জেড সমান কত 0.27। ওকে, তো এখন আছে 0.5 প্লাস তারপরে 0.64 এখন এটাকে যদি যোগ করি 0.6064 আসবে। তো এই অঙ্কগুলো আমি কি বোঝাতে পারছি? একটু জানাও কোনো অসুবিধা হচ্ছে কিনা। একদম সহজ, ঠিক আছে, এগুলো জাস্ট শুধু নিয়মগুলো ফলো করবা, তাছাড়া অন্য কিছু না। সংখ্যা চেঞ্জ করলে কোনো সমস্যা নেই। এখন কিছু নিয়ম দেখো, ভাষাগত কি চেঞ্জ হতে পারে আমাদের অঙ্কের মধ্যে, সেটা হচ্ছে বেশি, অধিক, অপেক্ষা বড়, জেড চলকের বেশি, কমপক্ষে পি জেড গ্রেটার দ্যান আর ইকুয়াল প্লাস মাইনাস এন হলে, পি জেড গ্রেটার দ্যান আর ইকুয়াল প্লাস মাইনাস এন হলে, অর্থাৎ পজিটিভ হতে পারে, ঋণাত্মক হতে পারে, জেডের মানটা বড় হবে এনের থেকে হলে ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, কম, অপেক্ষা ছোট, জেড চলকের কম, বড় জোর, পি জেড লেস দ্যান আর ইকুয়াল প্লাস মাইনাস এন, অর্থাৎ এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এনের মান হলে বাম দিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে। এই যে নিয়মটা এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, জেডের মান 1.50 অপেক্ষা বড় হওয়ার সম্ভাবনা, 1.50 অপেক্ষা বড়, এই যে অপেক্ষা বড়, তাহলে এটা কিসের নিয়মে হবে, ডান দিকের ক্ষেত্রফল। যখনই অপেক্ষা বড় চলে আসছে তখন কি করব, ডান দিকের ক্ষেত্রফল। এটা হচ্ছে ঢাকা 7 কলেজের 2018 সালে আসছিল। তো অতএব পি, যেহেতু এটা বাংলায় আছে আমরা হচ্ছে সাংকেতিকভাবে গঠন করে নিলাম, 1.50 লেস দ্যান জেড, অর্থাৎ জেডের মানটা বড়, তাহলে আমরা কী করব, ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করব। তো পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করি, যে 0, তারপর হচ্ছে পজিটিভ মান কত 1.50, তারপর ডান দিকের ক্ষেত্রফল তো প্লাস অসীম। তো সূত্র অনুসারে আমরা জানি কি, এই যে সূত্রটা বসানোর পরে জেড ওয়ানের মান 0, তো জেড লেস দ্যান ইকুয়াল পি প্লাস অসীম, যেহেতু বড় স্কেল কত প্লাস অসীম, তারপর হচ্ছে মাইনাস চিহ্ন, তারপর হচ্ছে 0 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল 1.50। ওকে, এখন 0.5 তারপর মাইনাস
1.50-এর মান কত? 0.4332। এখন এটাকে বাদ দিলে 0.668। আচ্ছা, এটা গেল। তারপরে 22টা দেখি যে জেড এর মান 0.75 অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনা। জেড এর মান 0.75 অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা হচ্ছে কোন দিকের? বাম দিকের ক্ষেত্রফল নির্ণয় করবো। এটাও 2018 সালে আসলো, ডান দিক বাম দিক দুইটাই আসছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যখনই দেখো একটা বিষয় খেয়াল করছো, যখনই হচ্ছে তোমার ডান দিক পজিটিভ মান থেকে ডান দিক এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তখন কি করছি আমরা? মাইনাস করছি, মাইনাস, একটু খেয়াল করবা। আর যখনই হচ্ছে আমরা পজিটিভ মান থেকে কি করছি? বাম দিকের ক্ষেত্রফল নির্ণয় করছি, তখন কি করছি? তখন হচ্ছে প্লাস করছি, এই যে প্লাস। এগুলো একটু খেয়াল করবা অঙ্ক করার সময়, ঠিক আছে। কনে প্লাস করছি, কনে মাইনাস করছি, এগুলো একটু খেয়াল করবা। তো জেড এর মান 0.75 অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনা কত? ডিইউ 7 কলেজ 2018 সালে আসছিল। তো প্রবাবিলিটি জেড লেস দ্যান ইকুয়াল 75, 0.75 অপেক্ষা ছোট। তাহলে আমরা কি করতে পারি? বাম দিকের ক্ষেত্রফল বের করতে পারি। তো পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করি। তো 0 থেকে অবশ্যই মাইনাস অসীম, কিন্তু আমাদের কি করতে হবে? যেহেতু প্লাস 0.75 দেওয়া আছে, তো প্লাস 0.75 থেকে বাম দিকের ক্ষেত্রফল বের করলাম। এই ছায়া অঞ্চলটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমাদের বাম দিকের ক্ষেত্রফল। তো প্লাস অসীম। তো এখন আমরা কি করবো? সূত্র আকারে প্রয়োগ করবো। সূত্র একই সূত্র, সে প্রথম থেকে যা বলছি ওইটাই। এখন শুধুমাত্র কি করতে? মানটা বসাতে হবে। তো আমাদের বাম দিকের তাহলে জেড ওয়ানের মান কত? মাইনাস অসীম, তারপর লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল 0, তারপর প্লাস 0 জেড, আর এখানে কত? 0.75। এখন মাইনাস অসীমের মান কত? 0.5, আর এটার মান কত? 0.75। এই যে এর মান হচ্ছে 2734। তো যোগ করলে কত আসে? 0.7734। হ্যাঁ, পরেরটা জেড এর মান 0.75 এবং 1.96 এর মধ্যে থাকার সম্ভাবনা। ডিইউ 2018 এবং 2020। তাহলে 0.75 থেকে 1.96, এটা কি দুইটা পজিটিভ মান, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করবো? বড় স্কেল থেকে ছোট স্কেল বাদ দিয়ে দিব। তো 0.75 1.96 পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করি। এই যে এইভাবে যখন বাংলায় দেওয়া থাকবে, তখন কিন্তু তোমাকে কি করতে হবে? এইভাবে গঠন করে নিতে হবে, ঠিক আছে। 0.75 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল 1.96। তো পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করি। তো যেহেতু দুইটাই পজিটিভ মান দেখতেই পাচ্ছি, তো সেক্ষেত্রে 0 থেকে 0.75, তারপরে 1.96 বসালাম ডান দিকের ক্ষেত্রফল, ঠিক আছে। তো 0.75 থেকে 1.96, এই যে ছায়া অঞ্চলটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ওকে, তো এখন আমরা কি করব? সূত্রটা প্রয়োগ করলাম, করার পরে জেড ওয়ানের মান কত আমরা জানি, এখন 0 হয়ে যাবে, 0। তারপর হচ্ছে লেস দ্যান ইকুয়াল জেড, তারপর জেড টু, অর্থাৎ বড় স্কেল কোনটা? 0.75 নাকি 1.96? আমি বলছিলাম কি যে যেটা কাছাকাছি থাকবে, শূন্যের যেটা কাছাকাছি থাকবে সেটা হচ্ছে ছোট স্কেল, আর যেটা হচ্ছে একটু দূরে থাকবে সেটা হচ্ছে বড় স্কেল। তাহলে বড় স্কেল অবশ্যই 1.96, তো 1.96 দিলাম, তারপর মাইনাস এই যে 0, জেড ওয়ান সমান 0, আবার জেড টু সমান কত? ছোট স্কেল 0.75। তো এখন 1.96 মান হচ্ছে আমরা ওই সারণী থেকে পাবো হচ্ছে 0.4750 মাইনাস 0.75 মান পাবো হচ্ছে 0.2734। এখন এটা বাদ দিলে 0.2016 পাবো, ঠিক আছে। হয়ে গেল এটা। 24 নম্বর, পি জেড লেস দ্যান ইকুয়াল 1.45। তাহলে আমরা এটা কি করতে পারি? লেস দ্যান ইকুয়াল দিকে ঠিক পাচ্ছি কি যে বাম দিকের ক্ষেত্রফল বের করতে হবে। এই যে লেস দ্যান ইকুয়াল অর্থাৎ 1.45টা কি জেডের মান থেকে বড়, অপেক্ষা বড়, জেডের মান অপেক্ষা 1.45টা বড়। এটা কিন্তু আমরা প্রশ্নটা দেখে ঠিক পাচ্ছি। এটা যদি বাংলায় লেখা থাকতো তাহলে তো খুব সহজে বুঝতে পারতাম, আর যেহেতু এটা প্রতীক আকারে দেওয়া আছে সেক্ষেত্রে আমাকে বুঝে নিতে হবে। তো জেড লেস দ্যান ইকুয়াল 1.45, অর্থাৎ জেডের মান 1.45 অপেক্ষা বড়। তো পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করি। তো 1.45 থেকে বাম দিকের ক্ষেত্রফল বের করবো। এই যে করলাম, যে ছায়া অঞ্চলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাম দিকের ক্ষেত্রফল। তো এখন যে সূত্রটা আছে, একই সূত্র প্রত্যেকটা অঙ্কে সূত্র বসালাম, এখন মানটা বসাবো। তো মাইনাস অসীম, তারপর হচ্ছে লেস দ্যান ইকুয়াল জেড, তারপর হচ্ছে 0। এবার ডান দিকের ক্ষেত্রফল বের করি। তো জেড ওয়ান 0 জেড, আর 1.45 বসালাম পরে মাইনাস অসীম, এর মানটা কিন্তু নির্দিষ্ট, এটা কিন্তু ওই সারণীর মধ্যে নেই, সেটা হচ্ছে 0.5, বা প্লাস অসীম, এর মানও কিন্তু 0.5। তারপর প্লাস 1.45 মান হচ্ছে 0.4265।
তো এটাকে যদি যোগ করি তাহলে 92 65 আসবে। ওকে, হয়ে গেল। এখন এটা দেখো যে জেড লেস দ্যান ইকুয়াল মাইনাস 0 আচ্ছা কত 27, এটা দেখো ঋণাত্মক মানই দেওয়া আছে। জেডের মান 0.27 অপেক্ষা কি বড়, 0.27 অপেক্ষা বড়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারছি, এই যে ঋণাত্মক মান যেহেতু দেওয়া আছে, হ্যাঁ এটা হচ্ছে ভাষাগত দিক বোঝাচ্ছি। এমনিতে আছে এখানে প্রতীক আকারে একরকম, আর এটা হচ্ছে ভাষাগত দিকটা বোঝাচ্ছি, ঠিক আছে। তো জেড লেস দ্যান ইকুয়াল মাইনাস 0.27, তো এটা মনে করেন যে এটা হচ্ছে বাম পাশে বসবে এমন না, তোমার ডান পাশে থাকবে। তখন বুঝে নিতে হবে কি যে আমরা কি মাইনাস 0.27 থেকে কি বাম দিকের ক্ষেত্রফল বের করবো, ঠিক আছে। মাইনাস 0.27 থেকে বাম দিকের, আর এটা যদি মাইনাস 0.27 যদি হচ্ছে আমাদের বাম পাশে থাকতো জেড থাকতো, তারপর হচ্ছে এই পাশে যদি অসীম থাকতো, তাহলে আমরা মাইনাস থেকে প্লাস পর্যন্ত আসলাম। আর আমাদেরকে দেওয়াই আছে এখানে মাইনাস 0.27, এখানে দেওয়া আছে একরকম, আর তোমার বোঝানোর ক্ষেত্রে মানে আমি কথাটা ব্যবহার করছি আর কি, মাইনাস 0.27। তো সেক্ষেত্রে আমরা মাইনাস 0.27 দিলাম, এর থেকে কী করছি মাইনাস অসীম, ঠিক আছে, মাইনাস অসীম পর্যন্ত যাবো, এই যে মাইনাস অসীম। তো এখন আমরা সূত্রটা ব্যবহার করলাম, করার পরে কি মাইনাস অসীম প্রথমে নিলাম, তারপর লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল 0। এখন দুইটা কিন্তু মাইনাস, ঠিক আছে, তাহলে বড় স্কেল মাইনাস অসীম আর ছোটো স্কেল কোনটা মাইনাস 0.27। তো মাইনাস চিহ্ন দিব, দেওয়ার পরে মাইনাস 0.27, তারপরে জেড টু সমান কত, এখন জেড টু সমান 0। বড় অসীম থেকে কি করতে, সরি বড় স্কেল থেকে ছোটো স্কেলটা বাদ দিতে হয়। তো বড় স্কেল বাদ দিলাম, তারপর বড় স্কেল থেকে ছোটো স্কেল বাদ দিলাম, এই যে মাঝখানে মাইনাস চিহ্ন ব্যবহার করলাম। তো মাইনাস অসীমের মান হলো 0.5, আর এটার মান কত 0.1064। তো বাদ দিলে কত আসবে 3936 আসবে। তারপর এটা দেখো 0 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল 3, তাই দেখো 0 থেকে কি জেডের মানটা বড়, আবার জেড থেকে কি 3 বড়, তাই না। তো সেক্ষেত্রে পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করি। তো আমরা দেখতেই পাচ্ছি যে 0 থেকে 3 পর্যন্ত যাবে, যেটা আমরা একদম প্রথম অবস্থায় 2 নম্বর যে নিয়মটা শিখলাম, সরাসরি যদি মান থেকে, তো সূত্র কয়বার ব্যবহার করব, একবার। 0 থেকে 3 অর্থাৎ 0 থেকে 3 বড়, ঠিক আছে। তো আমরা এই যে সূত্রটা একবার ব্যবহার করব। তো জেড ওয়ান লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল জেড টু। তো জেড ওয়ান সমান কত হবে 0, আর জেড বসালাম, আর জেড টু সমান কত 3, অর্থাৎ পজিটিভ মান পর্যন্ত যাবো, এই যে 3 বসলাম। যদি মানটা সরাসরি দেওয়া থাকে তাহলে সূত্র একবার হবে, ঠিক আছে। আর যদি দুইটা মান দেওয়া থাকে, যদি এখানে 0 ছাড়া যদি 1 দেওয়া থাকতো, তাহলে কী করতাম, এই জায়গায় 1 বসাতাম, প্লাস এই পাশে যে আবার 3 বসাতাম, ঠিক আছে। তাহলে আমাদের ক্ষেত্রফল হতো 1 থেকে 3 পর্যন্ত। এইগুলো একটু খেয়াল করবা প্র্যাকটিসের সময়। বসালাম তো 3, তাহলে এখানে শুধু 3 দেওয়া আছে, তাহলে আমি বলেছিলাম যে ওই সারণী থেকে কীভাবে আমরা মানটা বের করবো, 3.33 বিবেচনা করবো, ঠিক আছে। 3.0 এটা হচ্ছে বাম পাশে যে কলামটা আছে সেখানে যাব, আর 0 উপরে যে সারিটা আছে সেখান থেকে নিয়ে সোজাসুজি যে মানটা আসে সেটা আছে 0.4927। আচ্ছা, এটা গেল। তারপর এটা দেখো, ওইটা একই রকম, এটা শুধুমাত্র সংখ্যা চেঞ্জ, ওইটা কত ছিল 3, আর এখানে আছে 1.67, একই রকম। তো পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করি, এ নিয়ে 2014 সালে প্রশ্নটা আসছিল। তো 1.67 লিখলাম, লেখার পরে এই যে সূত্রটা ব্যবহার করলাম, করার পরে 1.67 মান হচ্ছে 45.25। তারপর এটা দেখো জেড লেস দ্যান ইকুয়াল 0.75, তাহলে এটা আমরা কী করবো, বাম দিকের ক্ষেত্রফল নির্ণয় করব। তো এখানে এই যে 0.75 দিলাম, এর থেকে বাম দিকের ক্ষেত্রফলটা নির্ণয় করলাম। করার পরে আমরা এই যে সূত্র ব্যবহার করলাম, মাইনাস অসীম বসালাম জেড ওয়ানের মান, তারপর হচ্ছে 0 পর্যন্ত আসলাম, তারপর ডান পাশে কি আছে পজিটিভ মান 0 থেকে 0.75 বসালাম। বসানোর পরে অসীমের মান হচ্ছে 0.5, আর 0.75 মান হচ্ছে 0.2734। তো এটাকে যদি যোগ করি 0.2734 আসবে। তারপর এইটা দেখো 0.84 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল 1.96, তাহলে কি দুইটা পজিটিভ মান না। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করে আসছি, 2012 সালে আসছিলাম। তো এই 0.84 তার থেকে 1.96, অর্থাৎ এখন কী হবে, বড় স্কেল থেকে ছোটো স্কেল বাদ যাবে। তো বড় স্কেল কোনটা 1.96, আর ছোটো স্কেল কোনটা 0.84। তো সূত্র বসানোর পরে আমরা শুধুমাত্র সূত্রটা প্রয়োগ করলাম, বড় স্কেল বসলাম, তারপর হচ্ছে ছোটো স্কেল বাদ দিলাম, দেওয়ার পরে এই যে 0.2755 পেয়ে গেলাম। পরেরটা দেখি, প্রবাবিলিটি মাইনাস 2.5 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল মাইনাস 0.5। তো দুইটা কি ঋণাত্মক মান না, দুইটা ঋণাত্মক মান। তো সেক্ষেত্রে আমরা এই যে দুইটা ঋণাত্মক মান অর্থাৎ বাম দিকের বসালাম।
তো -0.5 -2.5 -0.5, তাহলে বড় স্কেল কোনটা 2.5 আর ছোট স্কেল কোনটা 0.5। তো সূত্র প্রয়োগ করলাম, করার পরে এখন হচ্ছে বড় স্কেল থেকে ছোট স্কেল বাদ দেবো, -2.5 -0.5, ঠিক আছে। তো 49 মাইনাস কত 0.5, এর মান হচ্ছে 19 15। তো এটা বাদ দিলে 0.30 থাকবে। আচ্ছা, পরেরটা দেখি জেড লেস দ্যান এর ইকুয়াল -1.45। এই যে এই ধরনের অঙ্ক কিন্তু একটু আগে যেটা আর কি করে আসলাম, এনইউ 2008 সালে আসছিল। তো পরিমিত রেখার সাথে প্রকাশ করে এই যে -1.45 থেকে -অসীম পর্যন্ত যাব, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে বাম দিকের ক্ষেত্রফলটা বের করলাম, সূত্র প্রয়োগ করলাম। এখন বড় স্কেল কোনটা -অসীম আর ছোট স্কেল কোনটা -1.45। তো বড় স্কেল থেকে ছোট স্কেলটা বাদ দিলাম, তারপরে এই যে 0.0735। হ্যাঁ, এটা দেখি 1.07 থেকে 2.73, তাহলে দুইটা কি পজিটিভ পান। প্রশ্নে এতগুলো দেওয়ার কারণ যে একটু একটু যে ভাষা একটু একটু যে সংখ্যা চেঞ্জ থাকে, এই কারণে কিন্তু অনেকে দেখা যাচ্ছে মাথায় ঢুকে না। সেখানে কিন্তু সব রকমভাবে দেখাচ্ছি যে কতভাবে সংখ্যা চেঞ্জ করতে পারে। তো সংখ্যা যত চেঞ্জ করতে কেন আমরা নিয়মটা জানবো। যদি পজিটিভ মান হয় সেটা হচ্ছে ডান পাশে নিব, যদি নেগেটিভ মান হয় সেটা হচ্ছে বাম পাশে নিব। এইভাবে আমরা নিয়ম অনুসারে সমাধান করব, তাহলে সংখ্যা যতই চেঞ্জ করতে থাকলে সবগুলো উত্তর করতে পারবো। তো 1.07 থেকে 2.73, ঠিক আছে। তো একই সূত্র প্রয়োগ করলাম, বড় স্কেল থেকে ছোট স্কেলটা বাদ দিলাম, 0.1391। তারপর এটা দেখো 0 থেকে 1.2, তাহলে এই নিয়মটা কিন্তু আমরা করছিলাম যে 0 থেকে 1 পর্যন্ত আসছিল, সেটা 0 থেকে 1.2 পর্যন্ত আসলাম, ঠিক আছে। একবার কি করব, সূত্র একবার প্রয়োগ করব, যেহেতু এটা হচ্ছে আমাদের সরাসরি মানটা দেওয়া আছে কি 0 থেকে 1.2, তাহলে সূত্র একবার প্রয়োগ করব। মান দুইবার দেওয়া থাকলে আমরা মানটা কি করব, সূত্র দুইবার প্রয়োগ করব, আর যদি মান একবার দেওয়া থাকে তাহলে আমরা সূত্র একবার প্রয়োগ করব। তো 1.2, তো এর মান হচ্ছে 38,050 হয়ে গেল। তারপর এটা দেখো -0.46 থেকে 2.12, তাহলে ঋণাত্মক ধনাত্মক দুইটা মানই আছে এটা, ঠিক আছে। তো পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করি, তো ঋণাত্মক মানে যে বাম পাশে বসালাম আর ধনাত্মক মানে ডান পাশে বসালাম। তাহলে আমরা কি করতে পারি এখন, এই Z1 এর মান কত -0.46, তারপর লেস দ্যান ইকুয়াল Z2 কত হয়ে যাবে এখন 0, যেহেতু আমরা হচ্ছে ঋণাত্মক মান থেকে 0 পর্যন্ত আসছি। আচ্ছা, তারপরে হচ্ছে Z1 কত হবে 0 আর Z2 সমান কত 2.12। এখন ওই সারণী থেকে মানগুলো নিলাম, নেওয়ার পরে এখন এটা যোগ করে দেবো, হয়ে যাবে। আচ্ছা, পরেরটা দেখি 35, 0.15 লেস দ্যান ইকুয়াল Z লেস দ্যান ইকুয়াল 1.96। তো এটা কি দুইটা পজিটিভ মান, তো এটা আমরা পারবো। এই যে 0.15 1.96 বসানোর পরে বড় স্কেল থেকে ছোট স্কেলটা বাদ দেবো। তো বড় স্কেল কত 1.96 আর ছোট স্কেল কত 0.15 বসালাম, তো 0.4154। ওকে, হয়ে গেল। 46 নম্বরটা দেখি যে 0.81, তারপরে 1.94, তো দুইটা পজিটিভ মান। তো আগেরটা এটা একই রকম, তো 0.81 1.94 বসানোর পরে এখন কি করব, বড় স্কেল থেকে ছোট স্কেলটা বাদ দিয়ে দিলাম, তারপরে এই যে 18.28 পেয়ে গেলাম। জেড এর মান -2.83 এর বামে হওয়ার সম্ভাবনা, জেড এর মান -2.83 এর বামে হওয়ার সম্ভাবনা। তো আমরা কি করবো, ঋণাত্মক মান থেকে বাম পাশে চলে যাব। তো জেড লেস দ্যান -2.83, তো আমরা ঋণাত্মক মান থেকে বাম পাশে চলে গেলাম। এই যে এই ছায়া অঞ্চলটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের বাম পাশের ক্ষেত্রফল। এখন সূত্রটা প্রয়োগ করলাম, বড় স্কেল মাইনাস ছোট স্কেল। তো বড় স্কেল অসীম 0 পর্যন্ত আসলাম, আবার ছোট স্কেল -2.83 থেকে 0 পর্যন্ত আসলাম। আসার পরে এখন জাস্ট মানগুলো বসে দেবো, হয়ে গেল। 38 নম্বরটা দেখো -1.17 থেকে -0.21 পর্যন্ত হওয়ার সম্ভাবনা কত, তো দুইটা ঋণাত্মক মান। তো আমরা এখানে বসাতে হবে -0.21 -1.17। তো বড় স্কেল কোনটা -1.17 আর ছোট স্কেল কোনটা -0.21। তো আমরা সূত্রটা প্রয়োগ করলাম, করার পরে জাস্ট কি করবো, মানটা বসাবো, বড় স্কেল থেকে ছোট স্কেলটা বাদ দিয়ে দিলাম। তারপরে এই যে -0.2958 পাবো। এই মানগুলো কিন্তু আমি দেখালাম না, এগুলো পারবা, কারণ একবারে তো বলেই দিয়েছি যে ওখান থেকে আমাদেরকে মানগুলো বের করতে হবে। একটু সাবধান থাকবা যে মানগুলো কোথায় থেকে নিচ্ছি, হিসাব নিকাশ যেন একদম সঠিক হয়। এবার দেখি কমপক্ষে জেড ইকুয়াল 1.87 হওয়ার সম্ভাবনা কত। কমপক্ষে যেহেতু বলে দিয়েছে, তো আমরা করতে পারি কি 1.87 লেস দ্যান জেড, অর্থাৎ জেড এর মান কি 1.87 থেকে বড়, ঠিক আছে। অর্থাৎ জেড এর মান 1.87 থেকে ছোট, 1.87 থেকে জেড এর মান বড়, অথবা 1.87 আছে জেড এর থেকে ছোট,
একই কথা। তো পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করি। তো যেহেতু এটা পজিটিভ মান, তাহলে আমরা কী করবো, ডান দিকের ক্ষেত্রফল বের করবো। এই যে 1.87 থেকে ডান দিকের ক্ষেত্রফল চলে গেলাম। তো বড় স্কেল কোনটা, প্লাস অসীম, আর ছোটো স্কেল কোনটা, 1.87। তো বড় স্কেল থেকে আমরা ছোটো স্কেলটা বাদ দিলাম। এই হচ্ছে আমাদের 0.3, 0.7। বড় জোর জেড ইকুয়াল মাইনাস 0.56 হওয়ার সম্ভাবনা কত? বড় জোর, তো জেড লেস দ্যান মাইনাস 0.56, তাহলে আমরা কি করতে পারি যে ঋণাত্মক দিকের ক্ষেত্রফল অর্থাৎ বাম দিকের ঋণাত্মক অংশ থেকে বাম দিক পর্যন্ত চলে যাবো। তো মাইনাস 0.56 লিখলাম, লেখার পরে বাম দিকে চলে গেলাম মাইনাস অসীম। তো বড় স্কেল মাইনাস অসীম বসালাম, আর ছোটো স্কেল কোনটা, মাইনাস 0.56, এই যে বসানোর পরে জাস্ট মানগুলো বসালে এই যে 0.2877। তো মোটামুটি প্রথম থেকে যারা ক্লাসগুলো করছে তাদের কাছে কিন্তু অনেক সহজ মনে হচ্ছে, আমার কাছেও কিন্তু এই অঙ্কগুলো সহজ মনে হচ্ছে, কারণ এগুলো শুধুমাত্র তোমাকে সূত্রটা ঠিক রাখতে হবে এবং দিকে দিকে মানগুলো ওঠাই ক্যালকুলেশন করে দেওয়া, তাছাড়া কিছুই না। তো এইগুলোকে আমি বোঝাতে পারছি। আর 41 নম্বর যে প্রশ্নটা আছে একটু ব্যতিক্রম, সেটা একটু বোঝাবো। তো আগে আমাকে জানাও এগুলো বোঝাতে পারছি কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা। একচল্লিশ নম্বরটা দেখো, একটু ব্যতিক্রম ধরনের অঙ্ক। প্রবাবিলিটি জেড গ্রেটার দ্যান আর ইকুয়াল এ, ঠিক আছে। এর মান আছে হতো 0.9332, 0.9332 হলে এর মান কত হবে? 2013 সালে প্রশ্নটা আসছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এ এর মান বের করবো, ঠিক আছে। আর আমাদের মান দেওয়া আছে কত, 0.9332। এই 9332 কোথায় আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো সমাধান দেওয়া আছে প্রবাবিলিটি জেড গ্রেটার দ্যান আর ইকুয়াল এ ইকুয়াল 0.9332 রাখলাম। এক্ষেত্রে 0.9332 আর আমরা গ্রেটার দ্যান 0.5 প্লাস অসীম বিবেচনা করলাম এবং তার মান 0.5 একবারে বসাই দিলাম, ঠিক আছে। 0.5 থেকে এটা কি বড়। এবার প্রশ্ন অনুসারে প্রবাবিলিটি মাইনাসে লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল 0, তারপর প্লাস চিহ্ন দেব, 0 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল, তারপর অসীম ইকুয়াল, এই যে ডান পাশে 9332টা রেখে দেবো, 0.9332 রাখবো। এ যাবৎ যা করে আসলাম তার থেকে ভিন্ন ধরনের অঙ্ক, ঠিক আছে, সেক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করো। তো এখন প্রবাবিলিটি মাইনাস এ লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল 0, এটা যা আছে তার রেখে দিলাম। দেওয়ার পরে এখানে কি দেখতে পাচ্ছি, প্লাস অসীম, তাহলে এই অসীমের মান কত, 0.5 রাখলাম ইকুয়াল ডান পাশে যা আছে তাই রাখলাম। এই বাম পাশে যা আছে প্রবাবিলিটি মাইনাস এ লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল 0 রাখলাম ইকুয়াল ডান পাশে যা আছে রাখলাম। রাখার পরে এই যে 0.5 বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম, মাইনাস 0.5 হলো। এবার বাম পাশে যা আছে তাই রাখার পরে ইকুয়াল এটা বিয়োগ করলাম, 0.4332 পেলাম। ওকে, হলো। এখন যেহেতু আমরা এর মানটা বের করবো, তাহলে আমরা এর মান কীভাবে পাবো সেটা একটু দেখি। এই যে 0.4332 এইটা সমান কিন্তু আমাদের 1.5, 1.5 মানে কি 1.50। এর মান দেখো, যদি কারো কাছে ওই সারণীটা থাকে, তাত্ত্বিক মানগুলো থাকে, তাহলে দেখো 4332ই আছে। 1.5-এর মান হচ্ছে 1.5-এর মান হচ্ছে 4332। আর এখানে আমাদের মানটা দেওয়া ছিল, এখন ওই মান থেকে আমাদের হচ্ছে বাম পাশ এবং ডান পাশের কত কত আছে সেটা বের করতে বলছে, ঠিক আছে। তো 1.5 বাম পাশে যে কলামটা আছে সেই কলামে যাও, আর 0 দেখো এখানে 4332ই আছে মানটা, ঠিক আছে। তো আমরা এখন এর মান কত পাচ্ছি, এর মান আছে, এটা সমান কি, এটা সমান হচ্ছে এ, এটা সমান হচ্ছে এর মান, ঠিক আছে। তো এর সমান মাইনাস 1.5, অতএব এর সমান মাইনাস 1.5। বোঝাতে পারছি? এই 1.5-এর মানে কিন্তু আমাদের ওই সারণীতে 0.4332, আর এখানে 4332 যেহেতু আছে, আমাদেরকে বের করতে হবে এই যে 1.5, অর্থাৎ আমাদের কলাম বাম পাশে যে কলাম ওটা অবশ্যই মনে রাখতে পারছি, কারণ 40টা অঙ্ক সমাধান করে আসছি 41 নম্বরে লাস্টের যে অঙ্কটা। এখন যদি এইটা না বুঝতে পারে তাহলে তো আমি ব্যর্থ হয়ে গেলাম তোমাদের বোঝানোর জন্য। 1.5টা আসছে কোনটা, এই যে 43.32 থেকে, ওই সারণী থেকে, ঠিক আছে। এটা কি আমি বোঝাতে পারছি, মাথার ভিতরে কি ঢোকাতে পারছি এটা? মানে 40টা অঙ্ক করলাম একই নিয়ম, কিন্তু তার থেকে ব্যতিক্রম হচ্ছে 41 নম্বরটা।
বোঝাতে পারিনি? এই এখন যুক্ত হয়ে কিভাবে বুঝবা বলো? এটা কি প্রথম থেকে বোঝায়? আচ্ছা, প্রবাবিলিটি জেড গ্রেটার দ্যান ইকুয়াল এ ইকুয়াল 0.9332 দেওয়া আছে মান হলে এ এর মান কত হবে, আমাদের এ এর মানটা বের করতে হবে। তো সমাধান দেওয়া আছে, প্রশ্নে যেটা আছে সেটাই রাখলাম। এক্ষেত্রে 0.9332 গ্রেটার দ্যান 0.5, অর্থাৎ ডান পাশে আমরা হচ্ছে একটা অসীম বিবেচনা করছি, আর অসীমের মান কত, নির্দিষ্ট মান আছে 0.5, অর্থাৎ 0.5-তে আমরা এটা হচ্ছে তুলনা করছি বা বিবেচনা করছি। তো এটা কি বড় মান না, এটা থেকে বড় মান। এবার প্রশ্ন অনুসারে এখন আমরা সূত্র লিখব। মাইনাসে আমরা আগে কি ব্যবহার করছিলাম, Z1 Z2, আমরা এখানে কি করব, যেহেতু এর মান দেওয়া আছে এখানে জেড নেই, সেক্ষেত্রে মাইনাসে লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল 0, অর্থাৎ মাইনাস থেকে 0 পর্যন্ত আসলাম, তারপরে প্লাস 0 থেকে প্লাস অসীম পর্যন্ত গেলাম। 0.5 আমরা ধরে নিলাম, এখানে নাই, আমরা ধরে নিলাম এই 0.5 থেকে আমরা এই মানটা তুলনা করছি। তো 0 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল অসীম, ঠিক আছে, ইকুয়াল ডান পাশে কি আছে 0.9332 আছে, রাখলাম। এবার বাম পাশে এই যে যেটা আছে আর কি, এই মানটা আমরা রেখে দিলাম। প্রবাবিলিটি মাইনাস এ লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল 0, ওকে, প্লাস এখানে কি দেখতে পাচ্ছি, অসীম চিহ্ন দেখতে পাচ্ছি না, তাহলে অসীমের মান কত, 0.5 না, 0.5 নির্দিষ্ট মান এটা 0.5, ইকুয়াল ডান পাশে কি আছে, এই যে মানটা আছে এটা বসালাম। বসানোর পরে এই যে বাম পাশে যা আছে এটা রাখলাম, রাখার পর ইকুয়াল ডান পাশে যা আছে রাখলাম, আর এই যে 0.5 বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম, মাইনাস 0.5, বাম পাশে কী অবস্থা আছে প্লাস, তাহলে যখন সাইড পরিবর্তন করবো মাইনাস হবে, চিহ্নের পরিবর্তন হবে, ওকে। পরবর্তীতে এই যে এটা এখানে বসালাম, ইকুয়াল এটা বিয়োগ করলাম 43.32, এখন এই 43.32-এর মান কত, 1.5 অথবা 1.5-এর মান কত, 43.32। তোমাদের যে তাত্ত্বিক মান যে সারণীটা দিয়েছি আর এতক্ষণ যা করে আসছি ওই পৃষ্ঠা থেকে মানগুলো, ওই 1.5-এর মান কত এটা দেখো, 1.5-এর মান হচ্ছে 43.32, ঠিক আছে, 1.5-এর মান হচ্ছে 43.32, আর ওই 43.32-এর হচ্ছে এই যেখানে আমরা মাইনাস এ সমান কত 1.5 ধরে নেব কি, এর মানই তো হচ্ছে 1.5, ঠিক আছে, 1.5-এর মানই হচ্ছে 43.32 অথবা 0.4332-এর মানই হচ্ছে 1.5, লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল 0। এখন এটা সমান আমরা কি ধরলাম, এ ধরলাম না, তাহলে এ সমান কত, মাইনাস 1.5, এই হচ্ছে আমাদের উত্তর। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ যেহেতু আমরা এ এর মান বের করব, সেক্ষেত্রে আমরা এখন জেড এর মান কিন্তু আর ধরতে পারছি না, আগের প্রত্যেকটা অঙ্কে কিন্তু Z1 ধরছি, Z2 ধরছি, তো এখানে আছে মাইনাসে, যেহেতু এ দেওয়া আছে তো মাইনাসে, এ কি ঋণাত্মক মান না, ঋণাত্মক মান থেকে কি জানি 0 পর্যন্ত আসবো, তারপর আবার 0 থেকে কি জানি আচ্ছা ধনাত্মক মান, তো ধনাত্মক মান কি, এখানে হচ্ছে তুমি প্লাস এও দিতে পারো, ঠিক আছে, কিন্তু প্লাসে এটা দেওয়া যাবে না, আমরা মনে করি এটা একটা প্রমাণ, ঠিক আছে, এখানে তোমাকে অসীম দিতে হবে, তো অসীমের মান কত 0.5, আর এখানে বাম পাশে যে পর্যন্ত আছে সে পর্যন্ত রাখবো, ঠিক আছে, রাখার পর ডান পাশে যা আছে রাখলাম, রাখার পর এই যে এখন এটা বিয়োগ করে দিলাম, দেওয়ার পরে এই যে 0.4332 যে মানটা, এটা মানে আমরা হচ্ছে যে 1.5, যদি তোমার প্রশ্নে চলে আসতে যে 1.5, আগের প্রশ্নটা বোঝায়, এই যে এই মানটা 0.56, এই মানটা তুমি কীভাবে বের করছো, 21.23 এটা কীভাবে বের করছো, আমি যে সারণীটা দিয়েছি ওখান থেকে বের করছো না, এখানে মনে করে যে এই যে 21.23 মানটা দেওয়া আছে, এখন এখান থেকে তোমাকে এই যে এটা হচ্ছে মনে করবে যে 0.56, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 0.56। আজকে কি এই পর্যন্ত থাকবে নাকি পাটিগণিত শুরু করবো বলো? ঈদের আগে যদি এতে শেষ করতে হয় তাহলে হয়তো বা 3টা অঙ্ক করাই ভালো পাটিগণিত থেকে, মানে
যদি ঈদের আগে শেষ করতে হয়, নাহলে কিন্তু ঈদের আগে শেষ হবে না, একটু বেঁধে থাকতে পারে। এখন সময় আছে, আর তিনটা অঙ্ক করো, এত সমস্যা কি? একই রকম, শুধুমাত্র যা করে আসছি এর যাবৎ ওই ভাষায় চলবে। হ্যাঁ, তাছাড়া কোনো আহমের কোনো পার্থক্য নেই, একটা বোঝা দিলে সব পারবা পাটিগণিত। তারপরেও যে একটু একটু ভাষাগত চেঞ্জ থাকে, এগুলো ধরতে হবে আমাদের। সম্ভাবনা, সম্ভাবনা মানেই হচ্ছে ভাষাগত, এটা একটা গ্রামেটিক্যাল নিয়ম, ভাষা ধরতে হবে। তো 42 নম্বরটা দেখো। ও, তার আগে সূত্র দেখাতে হবে। পাটিগণিত, পরিমিত চলক বা আদর্শ চলক জেড ইকুয়াল এক্স মাইনাস মিউ বাই সিগমা। ঠিক আছে, এই সূত্রটা আমাদের পাটিগণিতের প্রত্যেকটা অঙ্কে লাগবে। যেখানে মিউ হচ্ছে গড় মধ্যমা প্রচুরক, মিউতে হচ্ছে গড় মধ্যমা প্রচুরক, আর সিগমা হচ্ছে পরিমিত ব্যবধান, সিগমা স্কয়ার হচ্ছে ভেদাঙ্ক, আর এক্স হচ্ছে বিভিন্ন চলকের মান। আচ্ছা, 42 নম্বরটা দেখো। পরিমিত বিন্যাসের গড় দেওয়া আছে কত? 50, এবং ভেদাঙ্ক দেওয়া আছে 16, হলে চলকের মান 55 এর বেশি হওয়ার সম্ভাবনা কত? চলকের মান 55 এর বেশি হওয়ার সম্ভাবনা কত? এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো সমাধান দেওয়া আছে। পরিমিত বিন্যাসের গড় মিউ সমান কত? 50। আমরা একটু আগে দেখলাম কি মিউ সমান গড় মধ্যমা প্রচুরক, তাই এখানে কি গড় দেওয়া আছে না, তো গড় মানেই হচ্ছে এই যে মিউ, মিউ সমান 50। তারপর ভেদাঙ্ক, ভেদাঙ্ক সমান কি জানি? সিগমা স্কয়ার জানি বা এস স্কয়ার জানি, একই বিষয়। এবং পরিমিত বিন্যাসের ভেদাঙ্ক সিগমা স্কয়ার সমান কত? 16 দেওয়া আছে না, 16। এবার এখান থেকে আমরা কি করব? পরিমিত বিন্যাসের পরিমিত ব্যবধান বের করে দেব। তো পরিমিত ব্যবধান বের করতে হলে কি করতে হবে? এই যে ভেদাঙ্ক থেকে আমরা কি করব? রুট করব বা বর্গ করে নেব। তো এখানে কি আছে? সিগমা স্কয়ার আছে, তো সিগমা নিলাম। এখন স্কয়ার উঠে যে ডান পাশে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তো এখন 16কে যদি রুট করি 4 হবে। এই হচ্ছে আমাদের পরিমিত বিন্যাসের পরিমিত ব্যবধান 4। আমরা জানি আদর্শ চলক, প্রথমে যে সূত্রটা দেখে আসলাম, জেড ইকুয়াল এক্স মাইনাস মিউ বাই সিগমা। তো এক্স এর মান কত? পাইনি, কিন্তু এক্স এর মান পাইনি, কারণ এই যে এক্স এর মান 55 দেওয়া আছে, পরবর্তীতে আমরা ব্যবহার করব। তো এক্স রাখলাম, মাইনাস মিউ এর মান কত? 50 বসালাম। তারপর হচ্ছে সিগমার মান কত পাইছি? 4 পাইছি না, 4 বসালাম। এবার এক্স মান 55 হলে, এই যে এক্স এর মান কত দেওয়া আছে প্রশ্নে? 55 না, চলকের মান 55 হলে 55 এর বেশি হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, তো এক্স মান 55 হলে জেড ইকুয়াল, এই যে এখন এই যে এই সূত্রটা এখানে বসাবো। বসানোর পরে এক্স এর জায়গায় আমরা 55 বসাই দেবো। ঠিক আছে, এক্স এর জায়গায় 55 একবারে বসাই দিলাম। বারবার করতে গেলে একটু টাইম লাগে, ঠিক আছে, এত সময় আছে নাকি 4 ঘন্টার মধ্যে এত লেখা যায়? 55 মাইনাস 50 নিচে 4, তো 55 থেকে 50 বাদলে 5, 5কে যদি 4 দিয়ে ভাগ করা হয় 1.25, 5কে যদি 4 দিয়ে ভাগ করা হয় 1.25, তাহলে আমরা মান কত পেলাম? চলকের মান 55 বেশি হওয়ার সম্ভাবনা, সেখান থেকে আমরা কত পেলাম? 1.25 পেলাম। তাহলে আমরা কি করবো? এটা এইভাবে গঠন করে নেব। চলকের মান 1.25 বা 55 বেশি হওয়ার সম্ভাবনা। তো পি 55 লেস দ্যান এক্স, তো 55 বেশি হবে। ঠিক আছে, তো এই যে 55, এটার মান কত পাইছি? যখন চলকের মান 55 ধরছে, এর মান 1.25, তাহলে আমরা 1.25 বসলাম, তারপর লেস দ্যান জেড। এটা হচ্ছে গঠন করে নাম, এটা অবশ্যই গঠন করে নিতে হবে। যদি গঠন না করো তাহলে কিন্তু তুমি এই চিত্রই আঁকাতে পারবে না। ঠিক আছে, যখনই তুমি এটা গঠন করতে পারছো, তার মানে তোমার কাছে খুব ইজি হয়ে যাচ্ছে। পূর্বে কিন্তু এই ধরনের অঙ্ক সব করে আসছো, তাই না? পূর্বে কিন্তু 40টা অঙ্ক দেখাইছি। তো 1.25 লেস দ্যান জেড, তো এটা কি পজিটিভ মান। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারছি, যে যেহেতু লেস দ্যান জেড, চলকের মান 55 বেশি, তাহলে আমরা কি জানি? বেশির পক্ষে যখনই থাকে তখন হচ্ছে ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারে। তো পজিটিভ মান কত? 1.25, তার ডান দিকের ক্ষেত্রফল চলে গেলাম। ওকে, যাওয়ার পরে এখন এই যে সূত্রটা দেখতেই পাচ্ছ, সূত্র বসালাম। বসানোর পরে বাম দিকের ক্ষেত্রফল কি আছে? 0 হয়ে যাবে, Z1 সমান 0। তারপর হচ্ছে বড় স্কেল প্লাস অসীম, তো প্লাস অসীম, তারপর হচ্ছে মাইনাস চিহ্ন, তারপর ছোট স্কেল কত? 1.25, এই যে 1.25। আচ্ছা, তো অসীমের মান কত? 0.5 মাইনাস 1.25 মান হচ্ছে 39.44। এখন এটা বিয়োগ করে দাও, এই যে 10.56। একদম ইজি, প্রত্যেকটা অঙ্ক এখন একই রকম। প্রত্যেকটা অঙ্কের লেখা, এই যে প্রথম যে লেখাটা, এই লেখাটা লিখতেই হবে। লেখার পরে এইভাবে তোমাকে গঠন করতেই হবে পাটিগণিতের ক্ষেত্রে। তারপর ছবি আঁকাতে তো পারছো, ছবি আঁকালে তো এমনি প্রত্যেকটা সূত্র ব্যবহার করতে পারছি। এবার 43 নম্বরটা দেখি, যতক্ষণ পারা যায় আজকে দেখি। আমি পারি না, তোমরা পারো, আজকে দেখি। হ্যাঁ, 43 নম্বর দেখো। 500 জন ব্যক্তির গড় আয় হচ্ছে 50 টাকা, তাহলে মিউ সমান 50।
এবং ভেদাংশ 25 টাকা, অর্থাৎ সিগমা স্কোয়ার সমান 25। আগেরটা এটা একই। উপাত্তগুলো পরিমিতভাবে বিন্যস্ত হলে কতজন ব্যক্তির আয় 45 টাকার কম, 45 টাকার কম হবে? ভাষার দিকটা একটু বোঝো। কতজন ব্যক্তির আয় 55 টাকার বেশি হবে? 50 টাকার বেশি। এই যে আগে যেটা করলাম ওইটা। কতজন ব্যক্তির আয় 45 থেকে 55 টাকার মধ্যে হবে? হ্যাঁ, একটা একটু বোঝার চেষ্টা করো। দেওয়া আছে পরিমিত বিন্যাসের গড় মিউ সমান 50, পরিমিত বিন্যাসের ভেদাঙ্ক সিগমা স্কোয়ার সমান 25, পরিমিত বিন্যাসের পরিমিত ব্যবধান সিগমা সমান 5। তো আমরা জানি আদর্শ চলক জেড ইকুয়াল, এই যে সূত্র বসালাম, তারপর হচ্ছে এক্স মাইনাস মিউর জায়গায় 50 আর সিগমার জায়গায় কত 5। 1 নম্বর প্রশ্নে কি এক্স সমান 45-এর কম, এই যে কতজন ব্যক্তির আয় 45 টাকার কম। তো আমরা এখানে বিবেচনা করব এক্স সমান 45 হলে জেড ইকুয়াল, এই যে সূত্রটা এখানে লিখলাম, লেখার পরে -1, -1 হলো 45 থেকে 50 বাদলে কত থাকে? 5, -5, -5/5 কত কত থাকে? -1। তো চলকের মান 45-এর কম হওয়ার সম্ভাবনা কত? পি এক্স গ্রেটার দ্যান, সরি লেস দ্যান 45, 45-এর কম, চলকের মান 45-এর কম। তো সেটা আমরা এইভাবে লিখবো, লেখার পরে জেড লেস দ্যান -1। তো এখন কি করব? বাম দিকের ক্ষেত্রফল নির্ণয় করব, বাম দিকের। তো আমরা এই যে -1 থেকে বাম দিকের ক্ষেত্রফল নির্ণয় করছি, ঠিক আছে? তো Z1 সমান জেড, হ্যাঁ Z1 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল Z2, সূত্র একই সূত্র। তো মাইনাস অসীম, তারপর হচ্ছে কত -1 বসলাম। তো এটা বিয়োগ করলে কত থাকে? 0.1587। তো মোট ব্যক্তি সংখ্যা আমাদের বের করতে বলেছে এখানে, তাই না? তো সেক্ষেত্রে হ্যাঁ, মোট ব্যক্তি সংখ্যা আমরা বের করব প্রত্যেকটা। কতজন ব্যক্তির আয় 45 থেকে 50 টাকার মধ্যে হবে, কতজন ব্যক্তির আয় 45 টাকার কম হয়। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা আছে মোট ব্যক্তি সংখ্যা বের করবো। তো 500, এই 500 জন আছে না, 500 জন ব্যক্তির গড় আয়। তো সেক্ষেত্রে আমরা কী করবো? 500 গুণ যে মানটা পেলাম ওই মানটার সাথে গুণ করব। তো 500 গুণ এই 1587 গুণ করলাম, তো 79.35। তাহলে কত হলো? এটা যেহেতু 3.5, তো দশমিক মান আছে, তো সেক্ষেত্রে আমরা একবার কমাই নিয়ে আসলাম। এটাও রাখতে পারো, আবার কমাই নিয়ে আসতে পারো। যদি 3.5 79.4 হতো, সমস্যা নেই। 79 জন হয়ে গেল। তো ও -1টা কিভাবে হলো? ওরে বাবা, এটা বিয়োগ করছে যে 45 থেকে 50 বাদ দিলে কত থেকে? -5। তো -5কে যদি 5 দ্বারা ভাগ করা হয় তাহলে কত থেকে? -1 থাকে না? ভাগ করছি ওইটা, ঠিক আছে? 45 থেকে -50 বাদ দিলে -5 থেকে, তো -5/5, পাশে পাশে ভাগ করলে কত থেকে? 1 থাকে না? আর সামনে মাইনাস চিহ্ন থাকবে। হ্যাঁ, তারপরে এই যে 2 নম্বরটা দেখো, যে এক্স সমান হচ্ছে 55 হলে, 2 নম্বর প্রশ্ন ছিল 55 হলে, তো জেড সমান 55 - 50/5 সমান কত? 55 থেকে 50 বাদ দিলে 5 থেকে, 5/5 করলে কত থাকে? 1 থাকে না? তো চলকের মান 55 বেশি হওয়ার সম্ভাবনা কত? তো 55 লেস দ্যান এক্স। তো 55 সমান 1 লেস দ্যান জেড। তো পরিমিত রেখার সাহায্যে প্রকাশ করি। তো এখন আমরা কি করব? ডান দিকের ক্ষেত্রফল নির্ণয় করব, ঠিক আছে? তো 1 থেকে ডান দিকে চলে গেলাম, যাওয়ার পরে মোটামুটি একই সূত্র, সব কিছু একই রকম, শুধুমাত্র একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের ঘাটতির কারণেই পারবো না, তাছাড়া অঙ্ক সহজ আছে পরিমিত বিন্যাস। তো Z1 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল Z2, এই যে সূত্র প্লাস অসীম, তারপর হচ্ছে 1, বড় স্কেল এখন প্লাস অসীম আর ছোট স্কেল আছে 1। দেওয়ার পরে মোট ব্যক্তির সংখ্যা 500 গুণ এই যে মানটা পেলাম, মানটা দিয়ে এটা গুণ করে দাও, হয়ে যাক। তারপরে 3 নম্বর প্রশ্ন ছিল কি, যে 45 থেকে 55-এর মধ্যে হওয়ার সম্ভাবনা কত, তাই না? 45 থেকে 55, একই রকম, শুধুমাত্র সূত্রটা এখন 2বার ব্যবহার হবে। তো এক্স সমান 45 হলে জেড সমান -1, এক্স সমান 55 হলে জেড সমান +1। তাহলে একটা দেখো ঋণাত্মক, এটা হচ্ছে ধনাত্মক। তো অর্থাৎ চলকের মান 45 থেকে 55-এর মধ্যে হওয়ার সম্ভাবনা কত? তো 45 এক্স লেস দ্যান ইকুয়াল 55। তো -1, 45 সমান কত? -1 পাইছি না? আর 55 সমান কত পাইছি? 1 পাইছি। ওকে, তো দুইটা, একটা কি, একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। তো এই যে +1 -1। তো এখন কি করব? একই রকম নিয়ম, বুঝতেই পারছো। তারপরে একটু দেখাই দিই।
সূত্র প্রয়োগ করলাম, এই যে পজিটিভ মান নেগেটিভ মান, তো হচ্ছে এই যে Z1 এর মান -1 বসালাম, তারপর 0 পর্যন্ত গেলাম, তারপর প্লাস 0 থেকে Z2 এর মান কত 1। তো এখন মানটা বসানোর পরে এই যে যোগ করলাম, হয়ে গেল মোট ব্যক্তি সংখ্যা 500 গুণ এই যে এটা 341। এই হচ্ছে আমাদের 43 নম্বর প্রশ্নের সমাধান। এখন 44 নম্বরটা তোমরা এমনিতেই পারবা, একা একাই পারবা। তারপরে এই অঙ্কটা দেখাই শেষ করব। ফুল 1 ঘন্টা হয়নি, 55। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, হয়তো বা পারবা না, 43 পর্যন্ত থাক, তোমরা এটা দেখলে পারবা। কি বলো সবাই? বেশি দিলে পারবা না, তবে প্রশ্ন হ্যাঁ, আজকে অনেক হয়ে গেল। ঈদের আগে শেষ করার জন্য এই অধ্যায়টা মানে আর কি 2টা অতিরিক্ত করালাম, নাহলে তো শেষ করে দিতাম। ঠিক আছে, তবে এই অধ্যায় দেখো, প্রশ্ন অঙ্ক কিন্তু সহজ আছে, একটু বোঝার চেষ্টা করো সব কিছু। ঠিক আছে, সুযোগ পেয়েছো, সুযোগগুলো কাজে লাগাও। এমন সুযোগ কিন্তু আর কোথাও পাবা না। এই যে কম সময়ে যে এতগুলো প্রশ্নের সমাধান, প্রত্যেকটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। একটা কিন্তু নিয়ম অনুসারে একটা দেখালে কিন্তু পারতে না, প্রত্যেকটা দেখাচ্ছি, তারপর অনেকের সমস্যা থেকে যায়, তারপর সেটা চেষ্টা করি সমাধান দেওয়ার জন্য। ঠিক আছে, প্র্যাকটিস করো, প্র্যাকটিসের মাধ্যমে যদি কোনো সমস্যা থাকে তাহলে মেসেঞ্জার গ্রুপে জানাও, কেউ যদি পারে সেটা সমাধান দিবে, আর না পারলে তো আমি তো আছি। তবে আমি একটু ইদানিং ব্যস্ত আছি, তো একটা অধ্যায় লিখতে বাকি পড়েছিল সেকেন্ড ইয়ারের, সেই অধ্যায়টা শেষ করতে খুব ক্লান্ত লাগছে। লাস্টের অধ্যায়টা টাইপিং করা এত ঝামেলা, একমাত্রিক কার্যক্রম। তারপরও বসে আছি ধৈর্য ধরে